যদি আহমেদ মুস্তফা কামাল প্রতিদিন আসতো বইমেলায় তাহলে তো নীল আমি তোমার সাথে থাকতাম না এমনিতেই। এই ডায়লগটা মানে এই যে আজকে আপনি নেই, আরেকজন যদি এখানে থাকতো সবাইকে দিত। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, দেখিলাম এই জগৎ স্বপ্ন নয়, নিরুদ্দেশ যাত্রা, আর কত দূরে নিয়ে যাবে মোরে সুন্দরী, অন্ধ জাদুকর, বিশ্ব প্রকৃতি, নিসর্গ, একদিন সবকিছু গল্প হয়ে যায়, প্রেমের সবকিছু গল্প হয়ে যায়, কান্না পর্ব, এরপরেই আসুক উৎসব পর্ব, যে পথে হেঁটে এসেছি, জীবন। এতক্ষণ শব্দের পিঠে যে শব্দের খেলা চলছিল সেটি হচ্ছে লেখকের বইয়ের নাম, তার বিপরীতে শব্দের অনুভূতি। পৃষ্ঠা নিবেদিত বই ভালোবাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিনিয়া কবির সূচনা, আর আমার সাথে আছে নীল মাহবুব, আর আমাদের সাথে আছে তুমি বলে দাও, কারণ তোমার প্রিয় লেখক। অবশ্যই নীল, আমি বলতে চাই, একটু বললাম আর কি, আহমেদ মুস্তফা কামাল আছেন আমাদের সাথে। আমাদের এই বই ভালোবাসা আয়োজনে প্রথমেই যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বইয়ের সাথে আপনার ভালোবাসার সম্পর্ক আপনার জীবনে কবে থেকে শুরু হয়েছে স্কুলে পড়ার সময় থেকে। যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন স্কুল ম্যাগাজিনের জন্য প্রথম লিখেছিলাম। তবে এটা ঠিক লেখালেখির সঙ্গে যুক্ত হব বলবো না আমি, কারণ এখন যেভাবে আমি যে জগতের সঙ্গে আছি, সাহিত্যের জগতের সঙ্গে আছি, ওইভাবে আমি তখন লিখিনি। তবে ওটা আমাকে এগিয়ে দিয়েছিল, কারণ এরপর থেকে আমি আমার শিক্ষক যিনি ছিলেন তিনি বলেছিলেন যে তুই যদি লেগে থাকিস তাহলে তোর হবে। তো আমি লেগে থাকা শুরু করলাম, আমি লিখতে থাকলাম খাতার পাতায়, কোথাও প্রকাশ করি না, প্রকাশ করা শুরু করলাম, জাতীয় পত্রপত্রিকা প্রকাশ করা শুরু করলাম আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি। তখন থেকে আমি জাতীয় পত্রপত্রিকায় লিখতে শুরু করলাম, এবং আমার মনে হলো যে আমার লেখালেখিটা আমার জীবনের অনিবার্য অংশ, এটা আমি বাদ দেবো না। অতএব সেই অর্থে ধরতে গেলে আমি শুরু করেছিলাম স্কুলে পড়ার সময়, কিন্তু আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি তখন আমার লেখক জীবন শুরু হয় 1991 সালে। রঙিন মলাটের প্রথম বই কবে আসলো এবং সেই বইটির নাম কি এবং বইটি কাকে উৎসর্গ করেছিলেন? প্রথম বই হচ্ছে দ্বিতীয় মানুষ, গল্পের বই। এই বইটি প্রকাশিত হলো দিব্য প্রকাশ থেকে, এবং উৎসর্গ করেছি মাকে, আমার মাকে। তো ওটা হলো, আমি তো এই যে পত্রপত্রিকায় লিখতাম, তো দিব্য প্রকাশের যে প্রকাশক তিনিও একজন লেখক, মনিরুল হাসান সাহেব। তো তিনি আমার লেখার সঙ্গে পরিচিত ছিলেন, এবং আমি খুবই সৌভাগ্যবান যে আমাকে নতুন লেখক হিসেবে, তরুণ লেখক হিসেবে আমাকে পাণ্ডুলিপি নিয়ে ঘোরাঘুরি করতে হয়নি। ইনফ্যাক্ট আমি কখনো চিন্তাই করিনি যে আমার বই হতে পারে, কিন্তু সাহেব বললেন যে তোমার তো অনেকগুলি সুন্দর গল্প হয়ে গেছে, তুমি একটা পাণ্ডুলিপি তৈরি করে আমাকে দাও। মায়ের অনুভূতি কী ছিল? মা আমার লেখা এত পছন্দ করতেন, আমার লেখালেখিটা এত পছন্দ করতেন যে আমি আমার প্রথম জীবনে যে লেখাগুলো ছাপা হয়েছে সেখান থেকে শুরু করে মা যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, 2009 সালে তিনি অনন্তলোকে পাড়ি দেন, এই সময় পর্যন্ত তিনি যতগুলো লেখা পেয়েছেন পত্রপত্রিকায় সবগুলো লেখা তিনি নিজের ওই বিছানার নিচে ওই পত্রিকাগুলো রেখে দিতেন, এবং তিনি চলে যাবার পরে ওই বিছানাগুলো উঠিয়ে দেখেছি যে অজস্র পত্রিকা সব আমার লেখা। তো ফলে আমার এত পছন্দ করতেন আমার লেখা, এবং মানে প্রায় সব লেখা উনি পড়তেন, প্রায় না সব লেখাই উনি পড়তেন। এই যে বই ভালোবাসার জীবনে কতগুলো বই এখন পর্যন্ত পাঠকের হাতে তুলে দেওয়া হয়েছে? সম্ভবত 35টা 35টা আমার নিজের লেখা। আর আমার জানার আগ্রহটা আর এক জায়গায়, সেটি হচ্ছে যে এই যে ছোটবেলা থেকে যখন বইয়ের প্রতি ভালোবাসা জন্মালো, কোন ধরনের বইগুলো আপনি আসলে পড়তেন? মানে ওই সময় আপনার খাটের আশেপাশে কিংবা টেবিলে কিংবা বুক সেলফে আসলে কি ধরনের বই থাকতো? তখন প্রধানত গল্প উপন্যাসই পড়তাম, ওই আমার প্রথম জীবনে। এরপরে অন্য দিকে ঝোঁক চলে যায়, যেমন প্রবন্ধ কিংবা আত্মজীবনী, এই লেখাগুলোর দিকে। নাটক পড়েছি প্রচুর, নাটক নিয়ে আমার লেখাও আছে প্রচুর, এবং বিভিন্ন ধরনের লেখালেখি আছে। কিন্তু যেহেতু আমি গল্প লিখতাম, আমি আসলে হয়তোবা আমার অবচেতনেই আমি ভাবতাম যে কিভাবে অন্যরা গল্প লেখে, মানে আমার কাছে যারা অগ্রজ, যারা ক্লাসিক রাইটার, তারা কীভাবে লেখে, সম্ভবত এরকম কোনো একটা ব্যাপার ছিল, যে কারণে আমি সবচেয়ে বেশি পড়তাম গল্প এবং উপন্যাস। লেখক হয়ে ওঠার যে এই যাত্রায় কোন কোন লেখক আসলে আপনাকে অনেক বেশি প্রভাবিত করেছে? অনেকেই, একজন না, অনেকেই। যেমন ধরেন, আমি যদি বাংলা ভাষায় কার মতো ভাষা লিখতে চাই কিংবা যদি লিখতে পারতাম আমি খুশি হতাম, সেটা হচ্ছে মাহমুদুল হক।
চিন্তার প্রভাব নানাভাবে পড়েছে, নানাজনের কাছ থেকে পড়েছে। যেমন তলস্তয় আমার খুব প্রিয় লেখক, কাফকা আমার প্রিয় লেখক, দস্তয়েভস্কি আমার প্রিয় লেখক, কামু, আলবের কামু। একজন নাট্যকারের নাম বলি, মানে কথা সাহিত্য যে অনেকের দ্বারা হয়, প্রভাবিত হয়। সেটা হচ্ছে স্যামুয়েল বেকেট, ওয়েটিং ফর গোডো যিনি লিখেছিলেন, স্যামুয়েল বেকেট। সেটা আমার ভিতরে খুব দারুণ প্রভাব তৈরি করেছিল। বাংলা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ তো একেবারে আমার বইয়ের নামই দেখবেন যে অনেক রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশের অনেক অনেক প্রভাব দেখতে পাবো আমার বইয়ের নামের মধ্যে আছে। কিন্তু সম্ভবত আমি লেখকই হতে পারতাম না যদি আমার কিশোর বেলায়, আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন বিভূতিভূষণের পথের পাঁচালী না পড়তাম, আমি লেখক হতে পারতাম না। কারণ এর আগেও বই পড়েছি অনেক, ছোটদের বই। ওই একটা বই আমার জীবনে গতিপথ পাল্টে দেয়। আচ্ছা, এই যে পথের পাঁচালী থেকে আমার মানে জানতে ইচ্ছা করছে যে পথের পাঁচালী থেকে আপনি একটা অনুপ্রেরণা পেয়েছেন, এই যে নিজের ছোট গল্প লিখছেন, মানে কখনো কি মনে হয়েছে যে আপনার এই গল্পটা এরকম একটা চলচ্চিত্রের জায়গায় আসলে যেতে পারে বা চলচ্চিত্র হতে পারে? ওইটা তো হ্যাঁ, স্বপ্ন তো কাজ করে, কিন্তু ওইটা তো আলাদা মাধ্যম। ধরেন চলচ্চিত্র যিনি নির্মাণ করবেন তাকেই এটা ভাবতে হবে। চলচ্চিত্র রূপান্তরিত হওয়ার মতো উপাদান, আপনারা যে কিছুক্ষণ আগে একটা উপন্যাসের নাম বলেছেন কান্না পর্ব, এটার মধ্যে আছে, হ্যাঁ, ব্যাপক পরিমাণে আছে। কারণ হলো এটা হচ্ছে আমাদের যে যাত্রা শিল্প, মানে যেটা হারিয়ে গেল আসলে, এই যখন হারিয়ে যাচ্ছে ঠিক সেই সময়কার লেখা আর কি। হ্যাঁ, ফলে এইটা যদি কেউ চলচ্চিত্র করতে চায় তাহলে খুব কালারফুল রিপ্রেজেন্টেশন সম্ভব। একই সঙ্গে একটা ইতিহাসকে ধরে রাখা সম্ভব যে কিভাবে আমাদের এত সমৃদ্ধ একটা রূপজ শিল্প হারিয়ে গেল। এবং নামটাও তো অসাধারণ, কান্না পর্ব। অসাধারণ, কান্না এবং পর্ব। ভিতরে সেই জন্যই হারিয়ে যাওয়ার জন্যই কান্না পর্ব। আমার একটা কৌতূহল হলো, আমি মুস্তাফা কামাল, যে আপনি যদি লেখক না হতেন তাহলে আপনি কি হতেন বলে আপনার মনে হয়? আমি কখনো এটা ভাবিনি, মানে আমি লেখালেখি ছাড়া আমার জীবনকে আমি ভাবতে পারিনি। ওই যে বললাম যে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি প্রথমে, তখন আমি কি করতে চাই, কি হতে চাই না, কি করতে চাই, সেটা যখন নিজেকে প্রশ্ন করেছি তখন দেখেছি 1 নম্বরে আমার আসে হচ্ছে লেখালেখি, দ্বিতীয় কোনো কিছু আসে না। আচ্ছা, আমরা অনেক সময় মনে করি যে একজন লেখক বোধহয় সারাক্ষণ বইয়ের মধ্যেই ডুবে থাকেন। আমি একটু জানতে চাই যে এই যে সারাটা দিন কিংবা রাত, এই 24 ঘন্টায় বই কতটা সময় আপনার সঙ্গী হয়ে থাকে, এবং এমন কোনো বই আছে কি যে বইটা বারবার পড়তে ইচ্ছে করে? হ্যাঁ, অবশ্যই আছে। কতটা সময় সঙ্গে থাকে মানে কি, যতটুকু অবসর পাই ততটুকু আমার কাছে বই থাকে। যেমন ধরেন আমি যখন রাস্তায় চলাচল করি, এই যে যানজটে বসে থাকি, তখন কিন্তু আমি বই পড়ি। হ্যাঁ, আচ্ছা, এবার মানে অর্থাৎ আমার অবসর সময়টুকু কোনো না কোনোভাবে অবসর পেলে ওইটুকু আমি বইয়ের সঙ্গে থাকি। আর যে কথাটা বললেন যে বারবার পড়ার মতো বই, যেমন আমি 2-3টে বইয়ের নাম বলি। একটা হচ্ছে ছোটদের বই, সবাই বলে ছোটদের বই, আমিও ছোটবেলায় ভাবতাম ছোটদের বই, কিন্তু এখন বুঝি ওটা ছোটদের না, ওটা সব বয়সের বই। সেটা হচ্ছে সাতওয়ান দ্য এক্সুপেরি, একজন রাইটার, ফরাসি রাইটার। তার একটা বই আছে দ্য লিটল প্রিন্স, ছোট্ট রাজপুত্র নামে এটা অনুবাদ হয়েছে বাংলা ভাষায় অনেক। আর আরও কিছু বই আছে, যেমন মিথের শক্তি নামে একটা বই আছে, জোসেফ ক্যাম্পবেলের একটা ইন্টারভিউ। ওইটা জীবন জগৎ সম্বন্ধে, এটা ফিকশন না, নন ফিকশন, জীবন জগৎ সম্বন্ধে একটা সম্পূর্ণ ধারণা পাল্টে দেয়। বাংলার ভাষায় লেখা যদি বলি তাহলে কালো বরফ আমার অত্যন্ত প্রিয় উপন্যাস, পথের পাঁচালী আমার অত্যন্ত প্রিয় উপন্যাস। এগুলি বারবার আমি তাদের কাছে ফিরেছি। আপনার বইয়ের প্রতি তো পাঠকের প্রেম আছে, কিন্তু সেই বইয়ের লেখকের প্রতি যখন প্রেমটা তৈরি হয়, সেই অনুভূতিটা একটু জানতে চাই। বলাই বাহুল্য উপভোগ্য, কিন্তু কখনো কখনো আবার বিব্রতকর। যেমন একজন পাঠকের কথা বলি, বলাই বাহুল্য নারী পাঠক। কোনো কারণে তার মনে হয়েছিল যে তার আর পৃথিবীতে থাকার দরকার নেই, কিন্তু সে তার লাস্ট ফোনটা করেছিল আমাকে, এবং সে সুইসাইডের অ্যাটেম্প নিয়েছিল। মানে ফোন করে শুধুমাত্র বলেছিল যে আপনি কিন্তু লেখা থামাবেন না, আপনি লিখতে থাকবেন। কিন্তু কেন এই কথাটা বলে ফোনটা কেটে দিয়েছে, তারপরে আর কোনো খবর নেই। পরে আমি জানলাম যে সুইসাইডের অ্যাটেম্প নিয়েছিল, ভাগ্যক্রমে মারা যায়নি, বেঁচে গেছে আর কি। কিন্তু লাস্ট ফোনটা আমাকে করেছিল। প্রেমটা এই পর্যায়ের যে তার মনে হয়েছে অন্য কেউ না, শেষ কথাটা সে তার লেখকের সঙ্গে বলবে। এমন কোনো উক্তি আছে যে উক্তিটা আসলে সবসময় বুক পকেটে নিয়ে ঘোরা হয়? ওই যে একদিন সব কিছু গল্প হয়ে যায়, এইটা কিন্তু একটা বইয়ের থেকেই নেওয়া। ওই যে একটু আগে যে কালো বরফ বললাম,
উপন্যাসের নাম। সেখানে এরকম একটা লাইন আছে, একদিন সব কিছু গল্প হয়ে যায়। দর্শক, আমরা কথা বলছিলাম এবং বুক পকেটে লেখক যে উক্তিটি নিয়ে ঘুরে সেটি হচ্ছে একদিন সব গল্প হয়ে যায়। আজকের যে আয়োজন, আজকের যে তিনজনের কথোপকথন, এটাও হয়তো গল্প হয়ে যাবে, কিন্তু যে ভিডিও চিত্রটি আছে সেই ভিডিও চিত্র এই গল্প সবাইকে শোনাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, এবং বিদায় নেবার আগে সূচনা যে কথাটি বলে, লেখকের সাথে তার যাত্রার যে বইয়ের পৃষ্ঠা সেগুলো বারবার উল্টানো হোক, বইয়ের প্রতি ভালোবাসা আরও বাড়ুক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।